বিসিবিতে নির্বাচনের উত্তাপ চলছে আর একদিন পরে নির্বাচন হবার কথা। এদিকে আবার মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজটা জিতেই গেছে, এখন হোয়াইট ওয়াশের সামনে দাঁড়িয়ে আছে যদি কালকে হোয়াইট ওয়াশ করা যায় সেই জায়গায়। তাই আজকে আমাদের স্যাটারডে নিউজে আমরা কথা বলতে চাই দুটো জিনিস নিয়েই আসলে, তবে মাঠের কথা আরও সবসময় বেশি থাকবে। আজকে আমাদের ট্যাগলাইন হচ্ছে মাঠে এবং ব্যালটের লড়াই, সেই বিসিবির যে লড়াইটা সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দুইজনই ক্রিকেটার আমাদের সঙ্গে আছেন খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ দল। একই সঙ্গে আছেন নিয়ামুর রশিদ রাহুল ভাই, তিনি সাবেক ক্রিকেটার বাংলাদেশ এবং একই সঙ্গে ম্যাচ রেফারি আইসিসির। তবে দর্শক, এই দুইজনেরই দুই পরিচয় বাদে আরেকটা পরিচয় আছে। মাঠের ক্রিকেটের কথা তো বললাম, একই সঙ্গে দুজনই আবার এই যে বিসিবির ইলেকশনের কথা বলছি, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো কাজে আছেন। একজন হচ্ছে খালেদ মাসুদ পাইলট, তিনি একের সাথে পরিচালক পদপ্রার্থী সি ক্যাটাগরি থেকে, তিনি আছেন ক্যাটাগরি 3 থেকে আছেন পরিচালক প্রার্থী। তবে এই যে পরিচালক প্রার্থী যার ভোটে নির্বাচিত হবেন সে নিয়ামুর রশিদ রাহুল, তিনি একজন কাউন্সিলর, ভোট দেবেন তিনি। আপনার দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। রাহুল ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। রাহুল ভাই, আপনি ম্যাচ রেফারি করেন, মাঠে পরিচালনা করেন, খুব কঠিন সময় ট্যাকল করতে হয়, নানা রকম ঘটনা আসে। বিসিবির যে নির্বাচন হচ্ছে সেই ম্যাচ রেফারি যদি আপনি থাকতেন, মানে কোনটা কঠিন মনে হতো আর কি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই একটা জিনিস একটু বলি, সেটা হলো যে আপনার যখন ফেয়ার ক্যাচ যখন আপনি ক্যাচ যখন ধরে, তখন দুইটা আম্পায়ার যখন কনসাল্ট করে, তারপরে কিন্তু থার্ড আম্পায়ার কাছে যায় ফেয়ার ক্যাচটা করার জন্য, আপনাকে রাইট রং দেখার জন্য। তো টিভি আম্পায়ারের কাজটা হয় তখন ওটা ফেয়ার ক্যাচটাকে আসলে আপনার এভিডেন্স অনুযায়ী ঠিক মতন ধরেছি কেন ওটা দেখার। তো আমার ব্যাপারটা হয়েছে এখন এখানে এরকম আর কি, যে আমাদের আসলে ডিসিশনটা আলটিমেটলি টিভি আম্পায়ারের উপরে নির্ভর করছে। আমার ব্যাপারটা হয়ে গেছে ঠিক টিভি আম্পায়ারটা ঠিক মতন আপনার ডিসিশনটা দিচ্ছে কিনা সেটি হলো আমার দেখার বিষয়। তো তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো আপনি যেটা বললেন যে কোশ্চেনটা, সেটা আসলে আমার কাছে ওয়েট করতে হবে যে কোন পর্যন্ত, কখন, কোন সময়টা, কোন পর্যন্ত ডিসিশনটা ঠিক মতন দিল কি দিল না, সেটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। সেটার জন্য 6 তারিখ তো আছে, 6 তারিখের পরে বোঝা যাবে যে না আসলে বেসিক্যালি ম্যাচ রেফারির দায়িত্বটা ঠিক কখন কতটুকু কি করা যাবে। বিকজ তখন ম্যাচ রেফারির দায়িত্ব থাকে হলো পুরোপুরি নিউট্রাল, আপনাকে নিউট্রালভাবেই কাজগুলি করতে হয়। এখানে আপনাকে আম্পায়ারদেরকে আপনাকে ব্যাক অফ দ্য মাইন্ডের থেকে বা ব্যাক অফ দ্য স্টেক হোল্ডার থেকে আপনাকে হেল্প করতে হবে। আবার যদি কোনো সিওসি ব্রিচেস অফ কোড অফ কন্ডাক্ট হয়, সেক্ষেত্রে আপনাকে নিউট্রালিটি পালন করতে হবে। সো আমাকে আসলে ওই পর্যন্ত একটু ওয়েট করতেই হচ্ছে আর কি। আপনি টিভি আম্পায়ারের কথা বললেন, এমন অবস্থা যেন না হয় বল মাটিতে লেগে ক্যাচ নিয়েছেন নাকি তা আগে নিয়েছেন, সেটা এরকম 50-50 অবস্থা থাকলে অবশ্যই বিতর্ক বাড়তে পারে। এরকম হলে ডেফিনেটলি এখানে একটা ওয়ার্ড ইউজ হয়, সেটা হলো যে আপনার না, এখানে হলো আপনার এভিডেন্সটাকে কনফার্ম করতে হয় আর কি, যে আপনার যদি ফুল এভিডেন্স যদি আপনি হয়, তাহলেই আপনি আলটিমেটলি আপনার পরে আপনি দিতে পারবেন। আর যদি আপনার কোনো এভিডেন্স না পান, তাহলে কিন্তু আলটিমেটলি ওটা বেনিফিট অফ ডাউট আপনার, আপনি যে রায় দেন আমার পক্ষে গেলে এটা ঠিক থাকবে, না হলে কিন্তু ভুল। পাইলট ভাইয়ের কাছে আসে। পাইলট ভাই, পাঞ্জাবি পরে আসেন, নির্বাচনে একটা ভাব চলে আসছে কিন্তু আপনার মধ্যে, মানে এটা কি নির্বাচনের জন্যই নাকি? নিশ্চয়ই কাউন্সিলরদের সাথে দেখা সাক্ষাৎ করে আসছেন। না, বেসিক্যালি আমাদের ট্র্যাডিশনে তো আমরা পাঞ্জাবি পরি এবং মাঝে মাঝে তো পড়া হয়, তো এই জন্যই পড়া আর কি। কাউন্সিলরদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি, বিশেষ করে আমাদের ক্যাটাগরি 3-তে যে কাউন্সিলর আছেন, আমার মনে হয় যে প্রত্যেকে অনেক সম্মানিত ব্যক্তি। আপনি দেখবেন যে এখানে শিক্ষা বোর্ডের ম্যাক্সিমাম চেয়ারম্যান মহোদয়রা আছেন, তারপরে ঢাকা মানে ইউনিভার্সিটির আমি বলবো যে ম্যাক্সিমাম খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, ভিসি মহোদয় আছেন, সাথে ডিরেক্টরস আছেন, স্পোর্টসের রেজিস্ট্রার আছেন, সাথে আপনি এখানে অনেক প্রতিষ্ঠানের আমি বলবো যে ডিজি আছেন, বিকেএসপি, আনসার, তারপরে পুলিশের আইজি র্যাঙ্কের মানুষ আছেন। তো এখানে খুবই সুন্দর এবং আমার কাছে মনে হয় যে একদম সুপার একটা ক্যাটাগরি, এবং আমার কাছে মনে হয় যে এখানে খুব সম্মানিত ব্যক্তি আমার কাছে মনে হয়। আচ্ছা, কিন্তু যেটা রাহুল ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনি তো মাঠে ক্যাপ্টেন্সি ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, কারেন্ট মানে ফরমার প্লেয়ার আছে, ক্যাপ্টেন আছেন, যেটা রাহুল ভাইকে জিজ্ঞেস করছিলাম, মাঠে তো আপনি ক্যাপ্টেন্সি করেছেন, তো এখন
মানে ভোটে দাঁড়িয়েছেন, ভোট চাইতে হচ্ছে মানুষের কাছে, আবার ভোটের পরিবেশ নিয়ে অনেক কথাবার্তা, অনেক বিতর্ক, বিসিবির ইলেকশন নিয়ে যে পরিমাণ কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, অনেক ক্ষেত্রে মানুষ আফগানিস্তান সিরিজ হচ্ছে, অনেকে ভুলে যাচ্ছে সেটা আর কি। মানে এটা কোনটা কঠিন, মাঠে দেখেন ক্যাপ্টেন্সি করা নাকি এটা? মূলত আমি বলবো যে ধরেন এখানে 3টা ক্যাটাগরি আছে, আপনি যেটা বলছিলেন ক্যাটাগরি 1, 2 এবং 3। তো 3টা মাঠে খেলা হচ্ছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। তো আমার মনে হয় অ্যাজ এ পার্সন, বলবো যে আমি যেহেতু একটা ক্যাটাগরি 3 থেকে ইলেকশন করতে যাচ্ছি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 কী হচ্ছে সেটা আলটিমেটলি আমি ওইভাবে ফোকাস না, যে আমি আসলে দেখার চিন্তাটাও খুবই কম, বিকজ ওইখানে যেহেতু আমার কোনো রেসপন্সিবিলিটি নাই বা আমার কোনো মনোযোগ দিয়েও তো লাভ নাই। তো যেহেতু আমি ক্যাটাগরি 3 থেকে ইলেকশন করতে যাচ্ছি, আমি চেষ্টা করছি অনেক দিন ধরে, আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম যারা ভোটার আছেন, আমার সম্মানিত ভোটার, তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে যখন ইলেকশন হয়, ইলেকশন হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে তারপর আর তার কোনো ফিডব্যাক থাকে না। যারা স্টেক হোল্ডার গোটা বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের, যে ক্যাটাগরি থেকে আসেন, তাদের তো পরবর্তীতে তাদের আর লুক আফটার করা হয় না। তো আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট জায়গা, যে আপনি প্রত্যেকটা কাউন্সিলরের কাছে যাবেন, তাদের প্রবলেমসগুলো খুব ইম্পর্টেন্ট, যে কী প্রবলেমসগুলো তারা ফিল করে এবং কেন তারা ব্যথিত হয়, মানে ভোট দিলেন তারপর নাই 4 বছর, সেটা আমি আসলে খুব অপছন্দ করি। এখানে যারা আছেন আমার কাছে, দেখেন আপনি বিশ্ববিদ্যালয় আছেন, শিক্ষা বোর্ড আছেন, তো আমাদের দেশে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনি যদি দেখেন যে বিশ্ববিদ্যালয় গোটা ওয়ার্ল্ডে কিন্তু ইউনিভার্সিটির অনেক খেলা আছে এবং অনেক ভালো ভালো প্লেয়াররা সেখানে পড়ালেখা করেন। ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট কিন্তু হয় না, যেটা হয়তো ইউনিভার্সিটি থেকে করা হয়, কখনো কখনো করা হয়। বাট বিসিবির যেহেতু তারা স্টেক হোল্ডার, যেহেতু ভোট দেন ওনাদের কিন্তু একটা, আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট, যে গোটা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যদি আপনি টুর্নামেন্ট করতে পারেন। প্লাস আপনি আমার খেয়াল আছে কিনা, আপনার খেয়াল আছে কিনা জানি না, একটা সময় প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু 2টা করে 4টা করে কোটা ছিল খেলোয়াড়দের। তো সেই ফারুক ভাইরা এক সময় খেলেছেন, ঠিক এক্সট্রা কারিকুলাম, পড়ালেখার সাথে আপনি এক্সট্রা কারিকুলাম দিয়ে আপনি হয়তো দেখা গেল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হবেন এবং সেই প্রতিষ্ঠানের পক্ষে আপনি খেলবেন। তারপর হচ্ছে যে দেখা গেল যে ইন্টার কলেজ খেলা, শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কিছু জায়গা আছে যেগুলো আমাদের কাছে মনে হয় যে করণীয় আছে। আমি চেষ্টা করেছি তাদের কাছে যাবার জন্য, তাদের কাছে জানার জন্য। তো চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি সুযোগ আসে। বোঝা যাচ্ছে আপনি ভালো স্টাডি করেছেন, আমাদেরকে একটা ধন্যবাদ দিতে পারেন। আপনি একজন ভোটারকে আমরা বসিয়ে রেখেছি, আপনি পাশেই, আপনি চাইলে ভোট চাইতে পারেন এখন। না অবশ্যই, জি, আমার কলিগ একসাথে খেলাধুলা করেছি। কলিগ হলে হবে না, ভোট কিন্তু আলাদা ভাই। না, আমি প্রথমে বলেছি, বিকজ হচ্ছে যে যারা ভোট দিবেন এই ক্যাটাগরি 3-তে, আমার কাছে আপনি যদি দেখেন প্রত্যেকেই কিন্তু খুব কোয়ালিটি মানুষজন। আপনি যদি দেখেন কোয়ালিটি বলতে, তারা খুব যোগ্যবান ব্যক্তি প্রত্যেকে। যেমন ন্যাশনাল টিমের 10 জন খেলোয়াড়, যে কেউ না কিন্তু, ফরমার ন্যাশনাল টিমের প্লেয়ার, ফরমার ক্যাপ্টেন 5 জন। আপনি শিক্ষা বোর্ডের ম্যাক্সিমাম, এবছর একটা খুবই দৃষ্টান্ত আমি বলবো যে শিক্ষা বোর্ডের ম্যাক্সিমাম চেয়ারম্যান আসছেন 6 জন, সাথে সাথে স্পোর্টসে যারা থাকেন তারা আসছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বিকেএসপি ডিজি, পুলিশের, আপনি যেটা বললাম আইজি, তো খুব সুন্দর কোয়ালিটি। এবং আপনি সেটা ইনশিওর করতে চান। আসলে রাহুল ভাই অনেক কথাই বললেন নির্বাচনে, নিশ্চয়ই উনি স্টাডি করছেন বোঝা যাচ্ছে, কিন্তু উনি একটা পয়েন্ট বলেছেন যে সাবেক ক্যাপ্টেনরা আছে, ভোট দিচ্ছেন, কিন্তু বিসিবির যে কনস্টিটিউশনটা করে রাখা হয়েছে, আপনি সাবেক ক্রিকেটার বলেই জিজ্ঞেস করছি, যে সেই কনস্টিটিউশন বলে যে সাবেক ক্রিকেটাররা ভোট দিতে পারবেন, সাবেক অধিনায়করা যে 5 জন করা হয় তারা কিন্তু ভোটে দাঁড়াতে পারবে না। এমন একটা অদ্ভুত কনস্টিটিউশন নিয়ম, পৃথিবীর একমাত্র কনস্টিটিউশন আমি কিনা জানি না যেখানে এটা লেখা আছে। মানে আপনি এটা চাইবেন কিনা এই নিয়ম পরিবর্তন করা হোক, কেন আপনি ভোটে দাঁড়াতে পারবেন না? এমন সেটা লিখিত আকারে করে রাখা হয়েছে, সাবেক ক্যাপ্টেন ভোটে দাঁড়াতে পারবে না। ডিফিকাল্ট কোশ্চেন, কিন্তু এটা আসলে উত্তরটা কি দিব আমি ঠিক নিজেও বুঝতে পারতেছি না এখন। আপনি তাদেরকে সম্মান দেখানোর জন্য আপনি এই কোটাটা দিয়েছেন, যে 5 জন, আপনি তাকে সম্মানিত দিচ্ছেন, তারা ভোট দিচ্ছে, এবং আপনি কোনো না কোনো ভাবে তাদেরকে আপনি দেখবেন যে কোনো না কোনো জায়গায় কিন্তু তাদেরকে আপনি কাজে লাগাচ্ছেন। সেটা তো এইটাও একটা পলিসি হতে পারে। আবার জিনিসটা একটা হতে পারে যে সাবেক ক্যাপ্টেনরা যেহেতু এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা নির্বাচন যদি না করে, না ওই কোটা ওই থেকে যাতে করে না করতে পারে, সেটাও একটা কারণ থাকতে পারে। এখন সাবেক ক্যাপ্টেন হলো তো তাদেরকে আমি যতটুকু মনে করি বা যেটা আমার কাছে মনে হয়েছে, আমি তো
ফর্মার প্লেয়ার হিসেবে আমি 10টা তাদেরকে দিয়েছি। সো 5টা আমি তাদেরকে দিচ্ছি জাস্ট বিকজ অফ টু গিভ দি অনার। আজকে পাইলটও কিন্তু সাবেক ক্যাপ্টেন, বাট সে কিন্তু সাবেক ক্যাপ্টেন অনুযায়ী কিন্তু আপনাকে এখানে নির্বাচনে কিন্তু আসেনি, ও কিন্তু সাবেক প্লেয়ার হিসেবে কিন্তু সে এসছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি আমি আপনার কোশ্চেনেরটা আমি ওইটাই চিন্তা করেই বলতে হয়, এবং আমার কাছে মনে হয় যে এইটাই সব থেকে বেস্ট উত্তর হতে হবে যে টু অনার টু দি ন্যাশনাল ক্যাপ্টেন, তাদেরকে ওই 5 জনকেই দেওয়া হয়েছে যাতে করে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটারদের ইনভলভমেন্টটা থাকে, এটার জন্য করা হয়েছে। একটা বিষয় পাইলট ভাই মানে পাঞ্জাবির কালার দেখে মনে পড়ছে আর কি, বাস্তবতাও অনেক এই সময় খুব কথা এসছে আপনাদের এই সহযোদ্ধা মাঠের মানুষ তামিম ইকবাল যিনি ভোটে ছিলেন আর কি, যিনি উইথড্র করেছেন, তিনি যাওয়ার দিন বলেছিলেন যে এই পাইলট ভাই পাঞ্জাবির মতো এই বাংলাদেশি ক্রিকেট একটা কালো অধ্যায় বলেছেন, পুরো নির্বাচন প্রসেসটাকেই একটা অধ্যায় বলেছেন। এবং যে প্রসেস অনেকেই আপনারা ভারাক্রান্ত, অনেক কিছু না হলে আরো ভালো হতো ইলেকশনটা, সবাই এটা এক বাক্যেই বলছে আসলে, সেটা যে কারণে হোক যার জন্যই হোক। তা আপনারও কি মনে হয় কিনা যে বিসিবির ইলেকশন নিয়ে যে এত কাদা ছোড়াছড়ি, এত কথা হয়, ইভেন বিসিসিআর ইলেকশন হয়ে গেছে 28 তারিখে, কেউ জানেও না, একজন ক্যাপ্টেন সব বাস্তবতা সরকার যাকে বলেছে সম্ভবত সেই সভাপতি হয়ে গেছে, আমাদের ফোকাসটা অতিরিক্ত বেশি নাকি ইলেকশনের দিকে, আপনার মনে হয় কিনা? ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা ব্র্যান্ড, এবং আমরা যতটুকু খেলার মাঠে থেকে যতটুকু না ব্র্যান্ডিং আমরা দেখি, তার থেকে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটার উপরে ব্র্যান্ডিংটা বেশি ফোকাস হয়। 900 কোটি টাকার বোর্ড বলে তো একটা ব্র্যান্ডিং আছে, 1400 কোটি টাকা, এখন 1400 হয়ে গেছে। তো এই কনসেপ্টটা কিন্তু খুব বাজে। আমি অ্যাকাউন্টের দিকে আমি কেন তাকাবো? আমি ওই অ্যাকাউন্টের দিকে আমার ইনফ্রাস্ট্রাকচারটা, তাহলে যদি তাই হইতো তাহলে 15 বছরে কেন ইনফ্রাস্ট্রাকচার আমার তৈরি হয় নাই? লাস্ট 17-18 বছরে কেন আমার এতগুলি একাডেমি কেন হবে না? আমার কেন এতগুলি আমার ইনডোর হবে না? আমার বিভিন্ন জিনিসগুলি, আমাদের কোচেস যেগুলি ন্যাশনাল কোচেস যারা আছে, তারা বিভিন্ন বাইরের থেকে আমাদের কোচেসগুলি কেন আনা হবে? ইভেন আপনার আম্পায়ারিং বিভাগের কথাও যদি বলি, যত সমালোচনা ছিল গত 15 বছর, এক্স্যাক্টলি থ্যাঙ্কস টু যমুনা টিভি যে আপনারা এই জিনিসটা উইথড্র করে মানে আপনি নিয়ে আসছেন, এই আম্পায়ারিং এর ব্যাপারটা যেভাবে আপনারা দিয়েছেন, তাতে আজকে দেখেন আজকে সবাই বাংলাদেশ টিমের যত না খেলা সবাই দেখে, আজকে সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের যে সিরিজ হবে সেখানেও সৈকতের কথা আসতেছে কেন? বিকজ বাংলাদেশ ওখানে পার্টিসিপেট করতেছে। তার মানে কি আম্পায়াররা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ, ক্রিকেটারের সাথে সাথে আম্পায়াররা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ আপনার বহন করছে। এটা আলটিমেটলি কিন্তু ডিপার্টমেন্টের একটা প্রাইড, যে ডিপার্টমেন্ট এত নিচে নেমে গিয়েছিল জাস্ট বিকজ অফ কার্যকলাপের কারণেই। আস্তে এইটা কিন্তু আলটিমেটলি উত্তরণ কিন্তু ঘটেছে। কেন হয়েছে? বিকজ অফ দি লিডারশিপ। তো এবং যারা আইসিসিতে যারা আছি, তারা সামনের থেকে নেতৃত্ব দিয়ে দিয়েছে, তারাও কিন্তু পরবর্তীতে সাপোর্ট করছে উইথ দি হেল্প অফ আম্পায়ার ডিপার্টমেন্ট। সো আপনি দেখেন এই যে এত কাদা ছেঁড়াছেড়ি যে জিনিসগুলি হচ্ছে বা এখনও যেটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ, বিকজ আমরা তো সামনে থেকে রিপ্রেজেন্ট করছি। এটা আমাদের কোশ্চেনের অনেক সম্মুখীন হতে হয় বিভিন্ন জায়গায় আমাদের কাজ করতে গেলে, বা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তো আমরা সার্ভও করছি। তো সেক্ষেত্রে যখন আমাদের জিজ্ঞেস করা যায়, রাহুল ভাই আপনাদের তো ক্রিকেট বোর্ডেতে এত এরকম কথা হচ্ছে, কেন হচ্ছে? এখন আমাদেরকে আলটিমেটলি ওটা, যেহেতু আমরা প্রাউড ফিল করি, যেহেতু আমরা ন্যাশনাল টিমে খেলেছি, আমরা প্রাউড ফিল করি, তখন আমরা বলি যে না, উই আর এ ব্র্যান্ড, দ্যাটস ওয়াই আমাদের এটা নিয়ে কাজ হবেই, মেসিকে নিয়ে কথা হবেই, ম্যারাডোনাকে নিয়ে কথা হবেই, রোনাল্ডোকে নিয়ে কথা হবেই। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে কেন কথা হবে না? তামিম ইকবালকে নিয়ে কেন কথা হবে না? হবেই। আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি, মানে যেটাতে আকর্ষণ থাকবে, অনেক মানুষের ইনভলভমেন্ট থাকবে। আমি অনেক পজিটিভ সেন্সের থেকে বললাম, আমি নেগেটিভ সেন্সের দিকে কেন বলবো? কি কারণে বলবো নেগেটিভ সেন্সে? বিকজ আমার এখানে নেগেটিভিটিটা হওয়ার কথাই তো না। পাইলট ভাই এইটাও কেউ মানে এই পজিটিভ সেন্সে যদি বলি যে ইলেকশন নিয়ে গত বছর আমার যদি মনে পড়ে, লাস্ট ইলেকশন আপনি 2 ভোট পেয়েছিলেন, তাই তো? জি জি পাইলট ভাই, মানে সেই ইলেকশনে কিন্তু আমি দেখিনি আপনি উচ্চবাক্য করতে পেরেছিলেন, চুপচাপ থাকতে হয়েছে নানা কারণে, পলিটিক্যাল প্রেশার, চাপ। অন্তত এবার প্রতিবাদ লোকজন করছে, যার যেটাই হোক সে জায়গা থেকে অনেক রকম কথা আসছে, ভুল হচ্ছে, সমস্যা আসছে, সেটাও তো একটা ইতিবাচক দিক। মানে ইলেকশন নিয়ে অনেক রকম কথা আসছে, বলতে পারছে অন্তত মানুষ। না, এটা তো ভালো যে মানুষ কথা বলার রাইটস তারা আছে, তারা কথা বলছেন। আমি একটু অ্যাড করবো, আপনি যেটা বলছিলেন, দেখেন আপনি হয়তো একটা বিল্ডিং বানালেন 5 তলা, যেটা বলছিলেন গঠনতন্ত্র নিয়ে আপনি বলছিলেন, ক্যাপ্টেনরা কেন ভোট দিতে পারবে, ইলেকশনে দাঁড়াতে পারবে না। আমার মনে হয় যে ধরেন বাংলাদেশের টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে 2000 সালে শুরু হয়,
তো গঠনতন্ত্র যেটা আছে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক, আপনি একটা 5 তলা বিল্ডিং বানালে দেখবেন যে তারপরে কিন্তু বিল্ডিং এর কিছু না কিছু জায়গায় আপনার ছোট ছোট টুকটাক আপনার কিছু ফল্ট দেখা পড়ে, আপনি ফাইন টিউন করেন, ঠিক করেন। আমার মনে হয় যে আমাদের গঠনতন্ত্রের মধ্যে অনেক কিছু জায়গা আছে যেগুলো কিন্তু কারেকশন করলে মনে হয় ভালো ভবিষ্যতের জন্য। আমি মনে করি যে বাংলাদেশ টিমে যারা ক্যাপ্টেন্সি করে তারা কিন্তু অবশ্যই মেধাবী। ক্যাপ্টেন্সি কিন্তু সবাই করতে পারে না আমার কাছে মনে হয়। তো তাদেরকে কিন্তু আপনি কিন্তু ক্রিকেট বোর্ডে নিয়ে আসতে পারলে খুবই ভালো, মানে ডিসিশন মেকিংগুলোতে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে একটা দরকার। এবং এছাড়াও অনেক জায়গা আছে আমার কাছে মনে হয় ডিস্ট্রিক্ট পর্যায়ে আপনি কিছু ব্যারিয়ার তৈরি করা, যে কেউ ইচ্ছা করলে হয়তো আসতে পারবে না। আপনি ধরেন আছে না, যেমন হয়তো দেখা গেলো যে আপনি বিগত সময়ে আছে, আপনি দেখবেন যে অনেক সময় অনেক টাকার মালিক হয়তো দেখা গেলো যে চলে আসছে। কিন্তু আপনি এটা বন্ধ করতে পারবেন আপনার মনে হয়? আপনি ধরেন আপনি ইন্ডিয়াতে আপনি যদি খেয়াল দেখেন যে ইন্ডিয়াতে কিন্তু শাহরুখ খান, আম্বানি সাহেব তারা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে নাই। তো টাকার মালিক কিন্তু ইন্ডিয়াতে অনেক কম নাই কিন্তু, তো তারা কিন্তু এইসব জায়গাতে আসতে পারে না। সুন্দর গঠনতন্ত্রগুলো নিশ্চয়ই ভালো কিছু আছে। আমাদের যে পলিটিক্যাল কালচার, আপনি বিশ্বাস করেন রাহুল ভাই, আপনি নিজেও একটা দুজনেই অ্যান্সার করেন, যে পলিটিক্যাল যে কালচারটা আছে, ধরেন 6 মাস পর 7 মাস পর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো, তারা কিভাবে আসবে? নিশ্চয়ই প্রসেসটা আগের মতোই হবে কিনা আমি জানি না। তারাও ফোন করবে, ওই কাউন্সিলর নিয়োগ হবে, ওই একই প্রসেস, মানে কোনো না কোনো ভাবে নিজের লোক নিয়োগ দিয়ে। আমাদের রাজনৈতিক দলগুলোকে ভালো হতে হবে, যে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের উইংস, যে আমাদের স্পোর্টস এর উইংস কারা। তো আপনি স্পোর্টস এর উইংস এর ওই মানুষগুলো আসলে মানে ভালো, যে কেউ হয়তো আসলো। এবারও আমরা দেখেছি যে অনেক কাউন্সিলর আছে, তারা কাউন্সিলরশিপ নিয়েছে বিভিন্ন ক্লাব ক্যাটাগরি, হয়তো ক্লাবের নামও বলতে পারবে না, জানে না তারা ক্লাবে কি খেলেছে, কারা খেলেছে, কোন জায়গায় খেলেছে, কিন্তু কাউন্সিলরশিপ নিয়েছে। আপনি তো পদ্ধতিটাই তৈরি করে রেখেছেন। আমি ওটাই বললাম যে আপনি অনেক কিছু জায়গা আছে যেগুলোকে আপনি মনে হয় ফাইন টিউন করা উচিত, করলে হয়তো ওদের ভবিষ্যতে ভালো হবে। আর যেটা আপনি ধরেন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু আসছে, আমার মনে হয় এটা ভালো কিছু না। যদিও আপনার বলার রাইটস আছে, রাইটস থাকলেও আমার কাছে মনে হয় যে অনেক কিছু আছে যেগুলো হয়তো দেখা গেলো যে কাদা ছোড়াছড়ি খুব একটা ভালো না। আসলে আলটিমেটলি দিন শেষে আমাদের ব্র্যান্ডিংটারও কিন্তু ক্ষতি হয়। আমার কাছে মনে হয় ক্রিকেটের মানুষ অনেক সময় ঠাট্টা করা শুরু করে যে ক্রিকেট নিয়ে কী হচ্ছে এটা। তো আমি মনে করি যে আমাদের ক্যাটাগরিতে, যেমন ক্যাটাগরি 3-তে আমাদের একটা ইলেকশন আছে, দেখবেন যে ক্যাটাগরি 3-তে কিন্তু কোনো আওয়াজ নেই, মানে মানে কোনো আওয়াজ নাই। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে একটু ক্লাবগুলো যারা মানে করছেন বা যেটাই করছেন, আমার কাছে মনে হয় যে সুন্দর পরিবেশ তৈরি করতে পারলে খুবই ভালো হতো, মানে দেখতেও ভালো লাগতো। সুন্দর পরিবেশে যদি মানে সবকিছু হতো ভালো লাগতো আমার কাছে মনে হয়। রাহুল ভাই, আপনি তো ম্যাচ রেফারি, নিয়ম কানুন নিয়ে আপনাকে বেশি কাজ করতে হয়। মানে এই যে বললাম যে কনস্টিটিউশনের যেসব সীমাবদ্ধতা আছে, যেমন প্রেসিডেন্টকে ইমার্জ পাওয়ার দেওয়া হয়েছে, যা খুশি করতে পারেন, এটা নিয়ে অনেক সমালোচনা। যে সমালোচনা বুলবুল ভাই, আমিনুল ইসলাম বুলবুল নিজেও কিন্তু এটি ব্যবহার করেছে। মানে যেই ক্ষমতায় যাচ্ছে সে কিন্তু কনস্টিটিউশনের এই জিনিসগুলো ব্যবহার করছে। হ্যাঁ, এখন যারা আজকে সমালোচনাগুলো করছে এখন অবস্থায় বর্তমান ইলেকশনে, তামিম ইকবাল বলুন বা বাবু ভাইরা বলুন করছে, তারা যে ক্ষমতায় গেলে এসব পরিবর্তন করবে একবারও কিন্তু বলেনি যে আমরা এইসব কনস্টিটিউশনটাকে বাদ দিয়ে দেবো। তারা যে হয়তো ভাই এই ক্ষমতা বলেই অনেক কিছু পরিবর্তন করতে চাইবেন, ক্ষমতাটাকে ওইগুলোই ব্যবহার করতে চাইবেন। মানে এটা কেন? মানে 25 বছরে আপনার এখানে 5-6টা এজিএম হওয়ার কথা ছিল। হ্যাঁ, হয়নি। গঠনতন্ত্র তো নিশ্চয়ই আপনার 2025 সালে হয়নি বা 24 সালে হয়নি। তো তখনকার থেকে যতগুলি বোর্ড ডাইরেক্টর ছিল বা প্রেসিডেন্ট যারা ছিল, তারা তো আলটিমেটলি এই গঠনতন্ত্রের আন্ডারেই ছিল। হ্যাঁ, ছিল। তো আমাদের এখানে অনেক হেভিওয়েট লোকগুলো কিন্তু তারা ছিল এবং শিক্ষিত ছিল, ভালো অর্গানাইজার ছিল, বাইরের দেশে বিভিন্ন জায়গায় অনেকেই কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ছিল। তারা যদি এখানে করতে, ওই পথটা যদি তারা যদি ঠিক করতে না পারে, আপনি রাতারাতি এখন এখানে করতে পারবেন না। কিন্তু এটা কিন্তু একদিনের ঘটনা না, আপনার এটা 25 বছরের ঘটনা। সো 25 বছরে আপনার অ্যাটলিস্ট 4 বছর করে দিতে হয়। 4-5 20, 4-6 24, 6টা এজিএম হওয়ার আপনার কথা। আমি 4 বছর পর পর, এজিএম তো আপনার 1 বছর পর পর হয়, বাট আপনার 25টা বছর 24টা বছর তো আপনার এটা আপনার তো এজিএমে তো পাস করা হয়নি। এজিএমের পাস করা কি হয়েছে, আমি এত টাকা করেছি, এত টাকা করেছি, পাস। সবাই কিন্তু এই একটা জায়গায় কাজ করেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো ডেভেলপড হয় নাই। তো আমরা বুলবুল ভাইয়ের কথা বলতেছেন, যেহেতু বুলবুল ভাইয়ের পাওয়ার কথা বলতেছেন, আমি কিন্তু বুলবুল ভাইয়ের কথা বলবো না, আমি পজিশনের কথা বলবো। তো গঠনতন্ত্র আপনি দিয়ে রেখেছেন ওই পাওয়ারটা ইউজ করার জন্য,
হ্যাঁ, তাহলে আপনি কেন ইউজ করবেন না? এখন আপনাকে সেটা বলবেন যে ইউজটা কি করছে আমি পজিটিভ হইতে না নেগেটিভ হইতে। আপনার গঠনতন্ত্র বলে দিয়েছে ক্লাবের কাউন্সিলর ৭৬ জন, মানে ঢাকার ক্রিকেটারই ৭৬ জন মানুষ আপনাকে ভোট দিবে। তাহলে ঢাকার ক্রিকেট তো আপনাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করবেই। 100% বসলে করবে, বসবেন, because না বাংলাদেশ উঠবেন। ক্রিকেটটা তো ঢাকা বেসড হয়। তো আমি এই জন্যই বলছি যে আজকে আমরা এই কথাগুলি বলছি, তো এই যে যারা এখন ভোটে যখন যারা আসবেন তাদের কি এখন এটা দায়িত্ব হবে না কনস্টিটিউশনটা চেঞ্জ করা? তাদের তো উচিত হবে যে কোনো জায়গায় কোনো জায়গায় তো কনস্টিটিউশন চেঞ্জ করা। ডিসেন্ট্রালাইজেশন তো করার কথা ছিল অনেক আগের থেকে, লাস্ট 15 বছরে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন করা হয়নি। তাহলে ডিসেন্ট্রালাইজেশন যদি আপনি না করা হয় তাহলে ক্লাবগুলি তো আপনাকে ধরবে কিনা, কারণ আপনি তাদের উপরে তো বেস করবেন। আজকে কিন্তু সব থেকে বড় অসহায় কারা জানেন? আমরা যারা ক্রিকেটাররা, যারা ক্রিকেট খেলবে। কারণ যারা এখন আপনার লিগের জন্য তো আপনার এই ৭৬টা ক্লাবের তো অ্যাটলিস্ট 15টা বা 20টা করে ক্রিকেটার তো তারা থাকবে। কতগুলি ক্রিকেটারের ভরণ পোষণের ফ্যাক্টর আছে এখানে। আপনি যদি লিগটা যদি না হয় তাহলে আপনি কিভাবে তারা চলবে? আপনি কিভাবে আপনি বাংলাদেশ ক্রিকেটে চলবে কি করে? তো আপনি 15 বছরের সিস্টেমটা তো আপনি একদিনে মানে 25 বছরের সিস্টেমটা আপনি একদিনে রাতারাতি করতে হবে না। তার জন্য কিন্তু আপনাদের 10-12 জনের একটা বোল্ড লোক থাকতে হবে, অর্গানাইজার থাকতে হবে যে আমরা এটা করবো, এই পরিবর্তনটা আমরা করতে হবে ফর দি বেটারমেন্ট অফ আওয়ার ক্রিকেট। বিকজ আপনার এটার জন্য আপনার ফান্ড লাগবে। এখন তো আপনার 25 বছর আপনার ইউ হ্যাভ লট অফ ফান্ড। মানে আপনি যদি রাজশাহীকে শক্তিশালী করতেন, রংপুরকে করতেন, চিটাগংকে করতে হয়, তাহলে ফান্ড লাগবে, শুধু এই লোকগুলো ঘুরাতো না। এক্স্যাক্টলি, আপনাকে তখন ফান্ড লাগবে। তো তা আমার কাছে মনে হয় যারা আসে তারা তো ভাবে না এদেরকে শক্তিশালী করা যাবে না, আমার ক্ষমতা কমে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখন পর্যন্ত মানে বোর্ড প্রেসিডেন্ট অনুযায়ী, বোর্ড প্রেসিডেন্টের আপনার র্যাঙ্ক অনুযায়ী বা এক্সপিরিয়েন্স অনুযায়ী বুলবুল ভাইয়ের মতন কি এরকম কেউ এসছে? না, আসেনি। মানে কনক্রিট কর্পোরেট চিন্তাভাবনা, অভিজ্ঞতা, কাজের আইসিসির কাজের এরকম কে আসছে? এরকম আসে না। আপনি তাকে 4 বছরের সুযোগটা দেওয়ার পরে আপনি তখন এই কাজগুলি তখন করতে পারেন। তখন আমরা বলতে পারবো যখন যে বুলবুল ভাই যদি এটা না করে থাকে তাহলে তো তখন আমাদের ওই জিনিসটা করতে হবে। কারণ আলটিমেটলি তো তখন তার আন্ডারে যারা বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, আজকে আমি আপনি কথা বলতেছি, 2 দিন পর ওনারাও তো এখানে বসে কথা বলে গিয়েছে বা সামনে যাবে। তাহলে ফর দি বেটারমেন্ট অফ আওয়ার ক্রিকেট আপনি যদি ডিসেন্ট্রালাইজেশন না করেন তাহলে পাইলটকে আমি কেন ভোট দিব? হি ইজ কামিং ফ্রম রাজশাহী, হি ইজ বেসড ফ্রম রাজশাহী, আই ডোন্ট গিভ ইউ এনি ভোট। আমি আকরাম ভাইকে কেন দিব? আমি কেন তামিম ইকবালকে দিব? আমি বা কেন কাউন্সিলর হব? নো পয়েন্ট। আপনি আগে 2000 সালের আপনার কাছে কোনো টাকা নাই, আপনার কোনো স্পন্সর নাই, শাহ স্পোর্টসের থেকে ব্যাটের স্ট্রাইকের লাগায় আপনি মাঠে খেলতে যাচ্ছেন। বাট এখন তো আপনি 25 বছরে আপনি সিএর একজন এজেন্ট, কেএমএস এর একজন এজেন্ট আপনি এখানে নিয়ে ব্যাট তৈরি করার কারখানা করে ফেলছেন। তার মানে কি ক্রিকেটটা তো অনেক এগিয়েছে, তো মার্কেট অনেক বড় হয়েছে। তাহলে সেই অনুযায়ী আমার ক্রিকেটারদের মার্কেট কি বেশি হয়েছে? অনলি ফর দি ঢাকা বেসড। আগে রাজশাহীতে আমরা যেতাম ক্রিকেট খেলতে, সিলেটে যেতাম আমরা ক্রিকেট খেলতে, নাই ভাই। আমি পাইলট আমাকে ডাকতো, রাজশাহী ভাই আমার বৈকালী ক্লাবে একটু খেলে দিয়ে যা, ময়মনসিংহে যেতাম মালহেলার ক্লাবে খেলে দিয়ে যা, জিমখানা ক্লাবে সিলেটে খেলে দিয়ে যা। আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশনের খেলার একটা অলমোস্ট 50% টাকা আমরা ওখান থেকে ইনকাম করতাম। ঠিক আছে, আপনি এক্সাক্ট পয়েন্ট আসছে এবং সেই নিয়ে কিন্তু কেউ আলোচনা করেন। এই যে নির্বাচনে এত উত্তাপ, আপনার কথাগুলো কিন্তু কেউ বলেনি যে এটা নিশ্চিত করবো, আমি এটা দিব, আমাকে ভোট দেন। আপনি মনে ব্রেকে যাবেন নাকি? হ্যাঁ, ব্রেকে যাবেন। আপনাকে আরেকটা প্রশ্ন আছে, সেটা আমি এটার সাথে অ্যাড করবো কিছু। দেখেন, আমাদের মনে হয় যে আমরা এই বিগত 25 বছরে ক্রিকেটটা যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা ঠিক মতো আগাই নাই। প্রচুর জায়গায় ল্যাকিংস। আপনি দেখেন যে আমাদের আগে যেমন ঢাকাতে খেলা হতো, ফতুল্লা মাঠের চালু একটা মাঠ ছিল, খুবই সুন্দর একটা ইন্টারন্যাশনাল ভেন্যু ছিল, বন্ধ। আপনি যদি দেখেন যে বাংলাদেশের 64 জেলায় কোথাও লিগ হয় না, মানে খুবই ম্যাক্স অনেক জায়গা আছে 10-12 বছর ধরে লিগই হয় না। তো আপনি ন্যাশনালি আপনি আশা করছেন যে বাংলাদেশ টিমের রেজাল্ট, তো বাংলাদেশ টিমের যখন রেজাল্ট আমি সবসময় বলি যে বাংলাদেশ টিমের রেজাল্ট হচ্ছে কেমন, একটা আপেল দোকানে রাখা আছে, উপর দিয়ে পলিশ করা সুন্দর, কিন্তু ভিতরে একদম না খাওয়ার মতো। তো বাংলাদেশ টিমের ক্রিকেটের অবস্থা হচ্ছে এরকম যে আপনি ন্যাশনাল টিমে নিয়ে এসে অনেক নার্সিং করছেন, ফ্যাসিলিটিস, কিন্তু আপনি তার আগে যে প্লেয়ারটা মেধাবী হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলে,
আজ ওখানে কাল ওখানে, এখানে খেলতে 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 যে ব্রেনটা ইউজ হবে, সেই ব্রেনটা কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম কিন্তু আমরা টেকনিক্যালি প্রবলেম না, আমরা কিন্তু ট্যাকটিক্যালি প্রবলেম। বাংলাদেশ টিম দেখবেন যে ওই যে দেখবেন যে 5 বল আছে 1 রান লাগে, আপনি দাম করে মেরে আউট হয়েছেন, কেন? আপনি তখন তো 1 রানে খেলে আপনি 1 রান করে জিতে যাবেন। তো ট্যাকটিক্যালিগুলো আপনি ইমপ্রুভ করবেন কত, যত বেশি ম্যাচ খেলবেন সেই জায়গাগুলো ছোট লেভেলটাতে, ছোট লেভেলে আরো এই নিয়ে কথা হবে। এবং আপনি এখন আগে কথা বলতেন বেসরকারি দল হিসেবে, সামনে সরকারি দলের না, এটা তো ফ্যাক্ট, আপনাকে বলতেই হবে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। সরকারি দলে আসলে কি করবেন সেটা অবশ্যই, এখন তো আগে তো বেসরকারি ছিল, সেটা নিয়ে একটু আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, তার আগে এসে বাংলাদেশের ক্রিকেট মাঠ ও মাঠের বাইরের যে পলিটিক্স ছিল তা নিয়ে আলোচনা করবো। দর্শক, আমরা কথা বলছিলাম মাঠ আর ব্যালটের লড়াই নিয়ে বিসিবিতে যেটি হচ্ছে। আমরা সেই বিসিবি ইলেকশন নিয়ে কথা বলছি, একই সঙ্গে শুরুতে একটু কথা বলতে চাই পাইলট ভাই, বাংলাদেশ টিম তো সিরিজটা জিতে গেছে আফগানিস্তানের সঙ্গে, এবং যদিও অনেক কথাবার্তা আছে সেই জায়গাটিতে। আপনার যেহেতু আপনি কিপিংয়ে ছিলেন, সেই জায়গায় একটা কথা এসছে, জাকের আলী অনেকের কিপিংটা নিয়ে কথা এসছে অনেক, যে ক্যাপ্টেন্সি দারুণ করেছে লাস্ট ম্যাচে, যেহেতু সোয়ান এই একাদশে আছে, সেই জায়গায় কিপিং আপনি আসলে কি মনে হয়? দেখেন, আমি মনে করি যে যেহেতু টিম ম্যানেজমেন্ট আছে ওখানে, টিম ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো বুঝবেন যে কাকে দিয়ে কিপিং করলে ভালো, এবং ক্যাপ্টেন্সি আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ কিন্তু আমার মনে হয় যে ম্যানেজমেন্টের উপর ছেড়ে দেবে, বিকজ ম্যানেজমেন্টকে আপনি অনেক হাইলি পেড, তারা সারাক্ষণ কিন্তু আপনি এখান থেকে যা ভাবছেন ওখানে নাও হতে পারে। আমরা কিন্তু অনেক সময় টিভি ক্যামেরায় দেখি, টিভি ক্যামেরায় যা দেখছি তা কিন্তু অনেক সময় অনেক কিছু না, অনেক সময় বিহাইন্ড দা কিন্তু কিছু অনেক কিছু থাকে। তো আমি এই সেন্সে বলবো, বাট অ্যাজ এ যেটা দেখি আমি, সেইখানে আমি বলবো যে কাজ করার জায়গা, মানে আমার কাছে মনে হয় যে একটু বলবো, যেমন হচ্ছে সোহানের কথা যদি বলে থাকেন, আমরা সোহানকে দিয়ে কিপিং করা একটু বেটার হতো আমার কাছে, আমার অবজারভেশন। বাট এটা ম্যানেজমেন্টের ডিসিশন, ম্যানেজমেন্টকে আমি সবসময় সম্মান করি। এই জন্য যে ডোমেস্টিকে আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে সোহান সারাক্ষণ কিন্তু কিপিং করে, ফিল্ডিং করে না ডোমেস্টিকে। বাট ন্যাশনাল টিমে যে লিটন দাস কিপিং করে, জাকের আলী কিন্তু ফিল্ডিং করে যখন আপনি খেলা হয়। তো সেই ক্ষেত্রে আমি বেস্ট জায়গাগুলোতে বেস্ট জিনিস ইউজ করবো, সোহানকে আমি কিপিংয়ে ইউজ করবো। সোহান যেহেতু ওখানে এক্সপার্ট, ওখানে সবসময় কিপিং করে, সেফ হ্যান্ড। আর জাকির আলী অনেক যেহেতু লিটন দাস কিপিং করে, ফিল্ডিং করে, সে ইউজ টু ওই জায়গাতে। তো আমার কাছে ওইটা মনে হয় আমার কাছে ভালো। বাট এটা আমি মনে করি যে সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপর, ম্যানেজমেন্ট কি চিন্তা করেন। রাহুল ভাই, ঠিক, আমরা আসলে বাইরে থেকে অনেক কথা আরেকটা বলবো যে ধরেন আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে একটা কথা বলবো যে আমাদের জাকেরের ক্যাপ্টেন্সি নিয়ে বলবেন, আমরা বাইরে কখনো ক্যাপ্টেন্সি করেনি। যেটা প্রথমে বলছিলাম যে সরকারি দল বেসরকারি দল, আমি আসলে সরকারি বেসরকারি বলে কথা না, আমার কাছে যা অনুভব হয় আমি সেটাই বলতে পছন্দ করি। যে ধরেন একটা ন্যাশনাল টিমের ম্যানেজমেন্ট কিন্তু জানে আমি কোন 30 জনকে নিয়ে কাজ করছি, সম্ভাব্য আমার ক্যাপ্টেনকে, কারেন্ট ক্যাপ্টেনকে, ফিউচার ক্যাপ্টেনকে, এবং 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কে। তো যখন আপনার এরকম আপনি চিন্তা করবেন, তো আমার কাছে মনে হয় ডোমেস্টিকে আপনি ইউজ করা, যে ডোমেস্টিকে ক্রিকেট বোর্ডের নিজস্ব কিছু টুর্নামেন্ট থেকে, এই যে T20 টুর্নামেন্ট হচ্ছে এবার, NCL, BCL, এগুলোতে আপনি কিন্তু নিজেরা আপনি করতে পারবেন যে না ঠিক আছে 8টা টিমে আমার 8টা ক্যাপ্টেন্সি করার মতো এরকম আমি সম্ভাব্য প্লেয়ারকে দিয়ে দেবো যারা কিনা ক্যাপ্টেন্সি করবে। বিকজ আপনি যেসব প্লেয়ারগুলোকে দিয়ে আপনি ক্যাপ্টেন্সি করে আর ফিউচার নাই বাংলাদেশ টিমে, তাদেরকে ক্যাপ্টেন্সি করাবে না, বরঞ্চ ওই কোটাটা নষ্ট করার সাথে আমি ওই টাইপের প্লেয়ারকে দিয়ে দেবো যে ক্যাপ্টেন্সিকে নিয়ে আমি হয়তো ভবিষ্যতে যেতে পারবো। তো মানে 1টা 2টা 3টা 4টা আমার ব্যাকআপ তৈরি করে রাখা, বিকজ যখনই আপনি এরকম প্রবলেম পড়বেন ওর নলেজ যেন থাকে। আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট একটা সে কনফিডেন্ট থাকে যে না আমি ক্যাপ্টেন্সি করেছি সেই জায়গাগুলো। এবং আমরা সেই প্রসঙ্গে আছি যে NCL এর কথা তুললো রাহুল ভাই, আপনি নিজেও NCL এ গেছেন, দেখেছেন যে আমাদের জানি আমরা সাইমন ট্রফেল কাজ করছেন পেছন থেকে, কে কেমন করছে ব্যাপারটা এরকম, আমাদের অফিসের বসটা যেরকম করে, আমরা কেমন রিপোর্টিং করছি সেটা তো মাঠে যায় না, কিন্তু দেখে, তার চোখটা থাকে আলাদা। এই দেখার চোখটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলে আপনাদের উপর কাজে? আপনি যদি কারেন্টলি, আমি তো জাস্ট সিলেট থেকে আসলাম, আবার সামনে আবার যাব শেষের দিকে। আপনি এখন NCL যে হচ্ছে, যখন প্রিমিয়ার ডিভিশন খেলা হয় বা আপনি যখন অনেক ধরনের দেখবেন যে ইনসিডেন্টগুলি আপনার লাইভে চলে আসে, সোশ্যাল মিডিয়া চলে আসে, আম্পায়ারিং বলেন, প্লেয়ারদের বলেন, এইডের বলেন, আপনি কিন্তু কোনো সাউন্ডলেস দেখতেছেন অ্যাজ পার দি আম্পায়ারিং ইজ কনসার্ন। আপনি ডিপার্টমেন্ট, যেহেতু সাইমন ট্রফেলের কথা আপনি বললেন, আপনি একটা লোক, আপনি সকালে আমি যখন 7টার সময় যদি আমি ব্রেকফাস্টে যাই, উনি 6টার থেকে উনি ব্রেকফাস্ট টেবিলে বসে আছে, অ্যান্ড হি ইজ ওয়ার্কিং অন হিজ ল্যাপটপ for the development of our cricket, for umpiring, match referee, how to write match referee report. এখন পর্যন্ত আমি যতটুকু যে লিখেছি, অনেকেরটাও দেখাচ্ছে, অনেকেরটা সে দেখছে, ফিডব্যাকগুলি দিচ্ছে, ডেভেলপ হচ্ছে। আপনি
পোস্ট ম্যাচ ব্রিফিংটা কি, ডিব্রিফে আপনি কি বলবেন, প্রি ম্যাচে আপনি কি বলবেন, আপনি টসের সময় কয়েনটাকে আপনি উঠাবেন কি উঠাবেন না, সেটারও কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। আপনি যে কথা বলবেন, অনেক আমরা সৈকত সামনে আছে, মুকুল আছে, গাজী আছে, কিন্তু ম্যাচ রেফারি দেখা যাচ্ছে যে একজন ইয়াং ম্যাচ রেফারি আছে। ওইখানে কিন্তু ম্যাচ রেফারির পয়েন্ট অফ ভিউতে সে যতই বড় এলিট প্যানেল বা আপনার হোক না কেন, উইথ অনারে কোন টোনে আপনাকে কথা বলতে হবে সেটাও কিন্তু শেখানোর একটা ব্যাপার আছে। আবার ইয়াং একটা ম্যাচ রেফারি, সে তার কেরিয়ার শুরু করতে যাচ্ছে উইথ দি এক্সপিরিয়েন্স অফ আম্পায়ারিং, সেক্ষেত্রে তাকে কতটুকু সম্মান তাকে দিতে হবে, বিকজ হি ইজ দি হেড অফ দি ম্যাচ অথবা টুর্নামেন্ট। তো সেক্ষেত্রে আপনাকে সেই সম্মানটুকু দিতে হবে। এখানে এমন একটা পরিস্থিতিকে আপনাকে এই সৃষ্টি করে দিচ্ছে সাইমন টাফেল, যেটা কিন্তু অনেক আম্পায়ার, অনেক ম্যাচ রেফারির কাছে, আমার কাছেও অনেক কিছু নতুন মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে আরও অনেক বেশি আমার শেখার দরকার আছে। আমি কিভাবে অ্যাপ্রোচ করব সৈকতের সাথে, আমি কোনভাবে কথা বললে সৈকতের কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা আমি নিতে পারবো, এইটাই হলো সব থেকে বড় কথা। এগুলো আমরা কেউ জানতামই না। ওয়ে অফ টকিং। আমাকে কেউ পর্যন্ত 6 বছর আমি আইসিসির ম্যাচ রেফারি করি, আমাকে কেউ পর্যন্ত লকশিট, একমাত্র আমার আইসিসির যিনি আলতাফ সাহেব আছেন, উনি আমাকে বা অনলাইনে আমাকে শিখিয়েছেন, বিকজ আমার এখানে কেউ জানে না। কিন্তু এখন আমার সাথে যারা ম্যাচ রেফারি হয়ে গ্রুমিং করছেন, তাদেরকে কিন্তু আমি এখন তার রেজাল্ট দেখে এনসিএল কত 7-8 দিন আমরা দেখেছি, দারুণ এনসিএল চলছে, কোনো বিতর্ক নাই। বিউটিফুল। আপনি টুর্নামেন্ট বলেন, আপনি আম্পায়ারদের বলেন, আপনার পারফরমেন্স আপনি দেখেন, প্লেয়ারদের দেখেন, মাঠের মধ্যে কি কোনো ওভাররান হচ্ছে না, কোনো রকম কোনো সিওসি হচ্ছে না, কোনো ব্রিচেস অফ কোড অফ কন্ডাক্ট হচ্ছে না, প্লেয়াররা সবসময় আম্পায়ার, তার মানে আম্পায়ারে ভালো গ্রুমিং করছে, আম্পায়ারে ভালো হচ্ছে। ম্যাচ যেসব আপনার টিমগুলি খেলছে, যেসব কোচগুলি আছে, তাদেরকে ইনফরমেশনটা ওই রকমভাবেই দেওয়া হচ্ছে যাতে করে মাঠের পরিবেশ যাতে ঠিক থাকে। এইটাই তো আলটিমেটলি আপনাকে বাইরের দেশের আপনাকে পারফরমেন্স করতে এবং আচার ব্যবহারের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনি একটা দেশের শুধু ভালো 2-4টা প্লেয়ার আপনি 10,000 20,000 রান করলেন, অথচ দেখা যাচ্ছে সে ব্যাড টিমমেট, ব্যাড অ্যাটিটিউড, আপনি গ্রুমিং ঠিক মতন হচ্ছে না, নো পয়েন্ট। বিকজ আপনি যখন যাচ্ছেন, আপনি তো বাংলাদেশ টিম সার্ভ করতে যাচ্ছেন। সেই ম্যাচ কিন্তু আম্পায়াররাও, সেই ম্যাচ কিন্তু ম্যাচ রেফারিরাও। আজকে মুকুল, গাজী এশিয়া কাপের মতন জায়গায় আপনি ফাইনালে ম্যাচ করতে যাচ্ছেন, গর্বটা কাদের? তারা ব্র্যান্ডিং আমাদের জন্য ডেফিনেটলি। সো আপনি যখন, এটা আমি বলবো না যে শুধুমাত্র ডিপার্টমেন্টেই যে আপনি আপনার ইনিশিয়েটিভ নিয়েছে তা বলবো না, ডিপার্টমেন্টের হয়ে যারা কাজ করছে তাদেরও কিন্তু আপনাকে বাহবা দিতে হবে। পাইলট ভাই, একটা আপনি যদি বোর্ডে আসেন, নিশ্চয়ই অনেক বেশি কাজ অন্যান্য প্ল্যানিং করবে, শুধু আপনার সেকশন থেকেও না। এই যে এনসিএল T20 হচ্ছে, এনসিএল কিন্তু একসময় আপনারা খেলেছেন নিশ্চয়ই, সেটা হচ্ছে আপনার ওয়ানডে ভার্সন খেলেছেন আপনারা, যেটা আমাদের তখন আমাদের এটা লিস্টে ক্রিকেট ছিল সম্ভবত প্রথম, পরে লিস্টে ক্রিকেট হলো হচ্ছে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ। সেই এনসিএলটা ওয়ানডে ভার্সন করা যায় না? তখন কিন্তু অনেক কিছু থেকে দূরে রাখা যাবে ক্রিকেটকে। না, আমার তো মনে হয় যে অনেক অপশন আছে, আমরা হয়তো করি নাই বা করা হচ্ছে না। আমার কাছে মনে হয় যে প্রচুর আমাদের কাজ করার জায়গা আছে। আপনি প্রথমে বলছি প্রচুর কাজ করার জায়গা। আমরা হয়তো শুধু ঢাকা বেসড কাজগুলো করেছি, টুকটাক যেগুলো কাজ। আমাদের আম্পায়ার ডিপার্টমেন্ট আমি বলবো যে অসাধারণ কাজ করছে। সাইমন টাফেল আছে, যেটা রাহুল বলছে, একজন লিডার এটা পুরা মাঠের সিনিয়রিও চেঞ্জ করে রেখে দিয়েছে। তো এইটা একটা লিডার। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের স্বাধীনতা দিতে হবে। আপনার আগে আম্পায়ারিংটা কেন নষ্ট হয়েছে, মানে আমি কাউকে হার্ড করে বলছি না, আপনি যখন ঘাড়ে বন্দুক রেখে দিয়েছেন, কোনো আম্পায়ার আমার ধারণা যে নোংরামি করতে চায় না, বিকজ সেও তো চায় তার প্রফেশনের সুন্দর ভালো কিছু ডিসিশন দেব, আমি ভালো আম্পায়ার হব, আমি দেশের 1 নম্বর বন্ধ করে দেন, তখন তো অনেক কিছু বাধ্য হতে হয়। আপনি যদি ধরেন আম্পায়াররা তার অন্য প্রফেশনে যায় নাই, সে ব্যবসা বাণিজ্য করে নাই, অন্য জবে যায় নাই, তো এই জবে আসার পরে তার ঘাড়ে যদি বন্দুক রেখে দেন যে এই টিমকে হারাতে হবে, এই টিমকে জিতাতে হবে, তো আর আপনি যদি সে অনেস্ট থাকে, তো আপনি দেখা গেলো যে 3 মাস আপনি আম্পায়ারিং দিচ্ছেন না, তো সে কোথায় যাবে? তো অনেকে কিন্তু দেখা গেলো যে আমি বলবো যে কি বলবো, মানে বাধ্য হতে হয়েছে খারাপ হতে। তো আমাদের সিস্টেমটাকে খারাপ করা হয়েছে। তো আমি মনে করি যে এরকম যদি লিডার প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে যদি আসে, বাংলাদেশ সুপার একটা জায়গা, ডেভেলপের জায়গা। আপনি দেখেন যে আমাদের
কোচের সংখ্যা খুবই কম এবং কোয়ালিটি কোচের সংখ্যা কম। কোচ থাকলেই হবে না, ভালো শিক্ষক খুবই ইম্পর্টেন্ট। যে পরিমাণ আমাদের খেলোয়াড় আগে 97-এর আগে যেমন জনপ্রিয়তা ছিল ক্রিকেট, তখন হয়তো দেখা হলো যে হাতে গোনা হয়তো দেখা হলো যে 50,000 ছেলে খেলতো, এখন হয়তো দেখা হলো 5 লাখ ছেলে খেলে হতো। তো এই যে সংখ্যা যেভাবে বেড়েছে, জেলা উপজেলা পর্যায়ে যেভাবে বেড়েছে, আপনি ঠিক অত পরিমাণ ভালো কোচ তৈরি করা নেই। আমি মনে করি যে বুলবুল ভাই কিছুদিন আগে যে কোচিং কোর্সগুলো করাচ্ছে, আপনি যদি দেখেন যে ব্যাটিং একটা কোর্স করাচ্ছে কয়েকদিন আগে, যেখানে কিনা আসছিলেন সব শামসুর রহমান শুভ, তারপর হচ্ছে যে রিয়াদ, তারপর হচ্ছে মার্শাল আয়ুব, ফরহাদ হোসেন, আশরাফুল। দেখেন কত কোয়ালিটি, যারা কিনা 5,000, 10,000, 7,000 রান করা ব্যাটসম্যান, তাদেরকে যদি আপনি এরকমভাবে সুন্দর জায়গায় নিয়ে আসতে পারেন গাইডলাইনে, এবং তাদেরকে বিভিন্ন টিমের সাথে যদি এনগেজ করে দেন, সেই ব্যাটসম্যানগুলো কিন্তু উপকৃত হবে। এইভাবে আপনার কোচের সংখ্যা প্রচুর বাড়াতে হবে। আর ঠিক আমার মনে হয় যে আপনি আম্পায়ারিং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোয়ালিটি বাড়াতে হবে, লিগ করতে হবে, একটা সুন্দর মনিটরিং করতে হবে, ক্রিকেট বোর্ডের হবে একটা সুন্দর একটা ডিজাইন। এটা একটু বলে রাখা ভালো যে এই যে সাইমন ট্রফি আসার আগে একটা তো ওয়ার্কশপ আমাদেরও করা হয়েছে, ম্যাচ শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ম্যাচ রেফারিদের জন্য একটা ওয়ার্কশপ করা হয়েছে একদিনের, আম্পায়ারদের জন্য একটা করা হচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল, সিলেট, খুলনা এবং ঢাকা, তারপরে ময়মনসিংহ, ইভেন কি আপনার বরিশালেও কিন্তু আপনার এখানে আম্পায়ারদের ওয়ার্কশপ করা হয়েছে। আম্পায়ার ডিপার্টমেন্টে যাচ্ছে, মনি ভাই যাচ্ছে, অভি যাচ্ছে। যে জিনিসটা দরকার সেটা হলো যে অনেক বেশি লোক দরকার, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক বেশি লোক দরকার। সো কোয়ালিটি লোক দরকার। তো কোয়ালিটি আপনি এই যে করবেন, মানে বা কোয়ালিটি লোক যে আপনি খুঁজবেন, তার জন্য তো আপনাকে একটা সাইমন ট্রফির মতন একটা লোক দরকার। তো আপনাকে স্ট্রাকচারটা কিন্তু সে তৈরি করে দিয়ে যাবে। তো এটা তো আপনাকে, অনেকে ভাবে যে এগুলো কোনো কাজ না, দৃশ্যমান কাজ না, বিল্ডিং উঠতেছে না, ইটস এ পিওর প্রফেশনাল ম্যাটার। আজকে একটা উদাহরণ দিই, আজকে আপনার পরিচালক হওয়ার জন্য আসছে, আমি একজন ভোটার, আমি মনে করলাম, ধরলাম যে আমি ওকে ভোট দিলাম। ও যদি কোনো ডিপার্টমেন্টে যদিও সে একটা দায়িত্ব পায়, সে যদি ওই অ্যাকাউন্টেবিলিটি যদি সে না করে, ওটা দায়ভার কিন্তু আমারও। আপনি তাকে ভোট দিয়েছেন? আমি তাকে ভোট দিয়েছি। হিল বিনে ভেরি ব্যাড পজিশনে কিন্তু চলে যাবে যদি অ্যাকাউন্টেবিলিটি হয়। কারণ তাকে যে জায়গাটা দিবে, পাইলট যখন জায়গা দেবে, সে আম্পায়ারিংয়ের একটা জায়গা তাকে দিয়ে দিল বা ডিপার্টমেন্ট জায়গা দিয়ে দিল, পাইলট কিন্তু আমাদের কাছ থেকে বুঝে টুঝে নিবে কিন্তু, যে আমি এই আমার থেকে এখান থেকে আমার আইসিসি প্যানেলের লাস্ট 5 বছরে মুকুল গাজী এর রিপ্লেসমেন্ট কই নাই, তো আপনার এখনো নাই। আপনি একটা নাম বলেন আছে কিনা, কমপ্লিট প্যাকেজ নাই, আপনি 3 জন বা 4 জন ছাড়া নাই। দেখেন আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। পাইলট ভাই আরেকটু কথা আছে নিশ্চয়ই, সেগুলো থাকবে। দর্শক, আমরা মাঠ এবং ব্যালটের লড়াই নিয়ে কথা বলছি, ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও কথা হবে পাইলট ভাই, রাহুল ভাইয়ের সঙ্গে। পাশে থাকবে নিশ্চয়ই। দর্শক, বাংলাদেশি ক্রিকেটে যা ঘটছে তা নিয়ে আপনি হয়তো চিন্তিত হতেই পারেন, কিন্তু এর বিপরীতে আবার বাংলাদেশ দলের পারফরমেন্স, যেভাবে ম্যাচগুলো জিতছে আফগানিস্তানের বিপক্ষে, হোয়াইট ওয়াশ করার সামনে আছে, সেখানে আবার স্বপ্নও দেখতে পারেন। জীবনটা এরকম যে অনেক রকম চড়াই উতরাই থাকবে, তেমনি ভোটের বা অঙ্কটাও তাই ঘটে, যেমনটা পাইলট ভাইয়ের সাথে নিশ্চয়ই ঘটছে। পাইলট ভাইয়ের প্রতিপক্ষ দেবব্রত পালের কথা বলতেই হয়, উনিও একজন দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে কাজ করছেন, তার জন্য শুভকামনা থাকবে, আপনার জন্য শুভকামনা থাকবে। নিশ্চয়ই রাহুল ভাইরা ঠিক মানুষটা বেছে নেবেন, কিন্তু ওই যে কথা হচ্ছে যে বেছে নেবেন, উনি বলছেন অ্যাকাউন্টেবিলিটির কথা। আপনাদের যে জায়গাটায় ক্রিকেট বোর্ডে কিন্তু অনেক রকম কাজ হচ্ছে, বুলবুল ভাই 4-5 মাসে বা ধারাবাহিকভাবে যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, মানে যেই আসুক তার কথা ছিল এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার কথা। আপনি যদি ইলেকশনে জেতেন বা হেরে যান, আপনি কি এই পথ চলার সঙ্গী হবেন কিনা? অবশ্যই। আমার কাছে মনে হয় যে বুলবুল ভাই খুব অল্প সময়ের জন্য আসছেন, এবং বুলবুল ভাইয়ের কাছে যতটুকু দেখেছি অসাধারণ সুন্দর ভালো কাজ করছেন, এবং লম্বা সময় কাজ করলে আমি সেটা কি এই জন্য বলছেন যে এই মুহূর্তে প্রশংসা করলে? না, আমি আপনাকে বলি, আমার দেখা এই যাবৎকালের রাহুলও একমত হবে যে কোনো একজন প্রেসিডেন্টকে এই প্রথম নিজেকে কাজ করতে দেখছি, মানে অফিসারকের মতো। তো এইটা বুলবুল ভাই করছেন আমার কাছে মনে হয়, এবং সুন্দর সুন্দর কিছু কাজ করেছেন, অনেক ডিজাইন নিয়ে আসছেন। তো আমার মনে হয় যে এবং বুলবুলের সাথে কাজ করতে পারলেও আপনি মজা পাবেন, বিকজ যেহেতু ক্রিকেট কালচারটা খুব ভালো বুঝুন উনি, এবং তার যেহেতু এক্সপিরিয়েন্স ভালো আছে আইসিসি নিয়ে, তো সব জায়গাতে এবং সবচেয়ে বড় কথা আমার মনে হয় বুলবুল ভাই অনেক স্বাধীনতা দেয় প্রত্যেককেই। আমি যতদূর দেখেছি হাবিবুল ভাইয়ের সুমন কাজ করছে, সে তার নিজের মতো করে খুব মানে মজা করে কাজ করছে, খুব ভালো কাজ করছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে
আমার যেটা ইচ্ছা বেসিক্যালি আপনি বুঝতে পারছেন যে ক্রিকেট বোর্ডে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে যে বোর্ডে আসতে হবে এমন কোনো কথা না। আমি খেলা ছাড়ার পরে তো আপনি না আসলেও পারেন, আপনি আপনার নিজস্ব লাইভ দেখবেন, সব কিছু দেখবেন। তো যখন ডেভেলপ হয় না তখন কিন্তু নিজের কাছে খুব মানে খুব খারাপ লাগে, ভালো লাগে না যে কেন হচ্ছে না। তো প্রচুর জায়গা আছে এবং আমি মনে করি যে খেলা ছাড়ার পরে কেউ হয়তো বিভিন্ন লাইফস্টাইল হয়তো আলাদা হবে, কিন্তু আবার কিছু জিনিস আছে যে আপনি অনেক কিছু শিখেছেন দেখেছেন, কেন আপনি দেশের জন্য শেয়ার করবেন না? তো বিকজ আপনি যদি শেয়ার না করেন, নিজে বন্দি করে রেখে দেন, তার মানে জিনিসটা ভালো হলো না। বিকজ আমাদের দেশে তো অনেক মানুষই না, যেটা হয়তো অন্যান্য দেশে 100 বছর ধরে ওই ধরনের মানুষ আছে, 50 বছর ধরে আছে। আমাদের এখানে প্রচুর কাজ করার জায়গা আছে। দেখেন আমাদের দেশে আপনার প্রথমে বলছিলাম যে 64 জায়গায় লিগ হয় না, তো এই 10-12 বছর ধরে লিগ হয় না। কত জেনারেশন আমরা নষ্ট করছি, কতগুলো ইয়াং যুবক যারা হয়তো খেলাধুলার স্বপ্ন দেখছে, কেউ হয়তো বড় বড় খেলোয়াড় হবে, সেই স্বপ্নগুলো আমরা ভেঙে দিচ্ছি। তো অল্প কিছু লিমিটেড কিছু মানুষের জন্য হয়তো লিমিটেড প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলাতে বিভিন্ন জায়গায় হয়তো 2 জন 1 জন 3 জনের জন্য হয়তো হচ্ছে না। এইটার সুন্দর করে ডিজাইন বানাতে হবে, এমন করে ডিজাইন বানাতে হবে যেন খেলাগুলো হয়। ছোট্ট একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে সবাই বলে যে ডিস্ট্রিক্টগুলোতে লিগ হয় না বিকজ টাকা নাই। আপনি ধরেন 64টা জেলা আছে, আপনি ক্রিকেট বোর্ডের কিন্তু প্রত্যেকে কিন্তু স্টেক হোল্ডার, বিকজ হচ্ছে সবাই কাউন্সিলর কিন্তু ওখান থেকে আছে, ভোটার আছে। তো আপনি 64টা জেলায় যদি ক্রিকেট বোর্ড যদি এই 1400 কোটি টাকা ব্যাংকে না রেখে ধরেন প্রত্যেকটা জেলাকে 5 লাখ টাকা করে দিয়ে দিলেন, হ্যাঁ প্রত্যেকটা জেলাকে 5 লাখ টাকা করে দিলেন লিগ করার জন্য, ডিসি মহোদয়ের কাছে, প্রেসিডেন্ট যেহেতু উনি, তো ওনার কাছে পাঠিয়ে দিলেন যে লিগ করার জন্য, এবং লোকালি তারা কিছু স্পন্সর নেবে, আরও 50% স্পন্সর মধ্যে নেবে, ধরেন 10 লাখ টাকা লিগ চালাবেন। এখন এই টাকাটা কোথা থেকে আসবে? ক্রিকেট বোর্ড কোথা থেকে দেবে? দেখেন বাংলাদেশে যদি আপনি একটা কর্পোরেট ডিনার করেন, বিসিবি যদি একটা কর্পোরেট নাইট করে, যে বিসিবির যে প্রোডাক্টগুলো আছে এনসিএল, বিসিএল, ধরেন যে বাংলাদেশের লিগ, সমস্ত প্রোডাক্টকে আপনি সুন্দরভাবে একটা নাইট করে আপনি সমস্ত বাংলাদেশের বড় বড় 100 কোম্পানিকে আপনি দেখান কে কী নিতে চান, কে কীভাবে বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকতে চান। আপনি ধরেন 64 টিমকে, 64 জেলাকে যদি আপনি 5 লাখ টাকা করেন, আপনার লাগবে 3,20,00,000 টাকা। তো আমার ধারণা গোটা বাংলাদেশের ধরেন এ বা বি নামে ওই গোটা বাংলাদেশের লিগের নাম যদি দেওয়া যায়, ধরেন যশোর এই লিগ, ধরেন সাপোজ একটা একই নামে গোটা বাংলাদেশ, আমি শিওর যে অনেক কোম্পানি এখানে আসবে। আপনি ঠাকুরগাঁ কিন্তু স্পন্সর পাবে না, বিকজ ঠাকুরগাঁতে কিন্তু কোনো বিজনেস নাই, ঠাকুরগাঁতে কিন্তু পঞ্চগড়ে কোনো বিজনেস নাই, ওরা টাকা পাবে না। হয়তো ঢাকা স্পন্সর পাবে, হয়তো নারায়ণগঞ্জে স্পন্সর পাবে, চিটাগাং পাবে। আপনি যদি বৃহত্তর সালে যদি বাংলাদেশের ওইটা থেকে ক্রিকেট বোর্ড যদি স্পন্সর অর্গানাইজ করে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিল, তাহলে লিগগুলো কিন্তু সব জায়গায় হলো, সব ছেলেগুলো খেলছে, 200-300 ছেলে খেলার সুযোগ পাচ্ছে। ইউ নেভার নো যে ওইখানে একটা সলিড একটা প্লেয়ার কোন উপজেলায় আছে, এবং যখন 64 জেলায় খেলা হবে তখন দেখবেন যে মানে আমি বলবো যে এই রাজশাহীর প্লেয়ার ঢাকা যে খেলবে, ঢাকার প্লেয়ার যে হয়তো ময়মনসিংহ খেলছে, ময়মনসিংহের ছেলে হয়তো যেগুলো নড়াইলে খেলছে, এই যে খেলে বেড়াবে, তখন কিন্তু তাদের মেধাগুলো ডেভেলপ হবে। আপনি যত বেশি খেলবেন তত বেশি ডিফারেন্ট উইকেট, ডিফারেন্ট বোলার, ডিফারেন্ট কন্ডিশন আপনি ডেভেলপ করবেন। তো এই জায়গাগুলোকে ইমপ্রুভ। স্কুল ক্রিকেট আপনি যদি দেখেন যে বাংলাদেশে স্কুল ক্রিকেট হয় অনেক আগে থেকে হয়, কিন্তু স্কুল ক্রিকেটে আমার যতটুকু অবজারভেশন, আমি কিন্তু মাঠ লেভেলের ছেলে, আমি দেখেছি আনুষ্ঠানিকতা হয়, উদ্বোধনে হয়তো কোনো জেলায় হচ্ছে উদ্বোধন হলো, আর ক্লোজিংয়ে দেখায়, মাঝে হয়তো দেখা হলো শুধু স্কোর শিটগুলো দেখা যায়। কিন্তু খেলার যে আসলে এই জায়গায় আমরা আসলে একদম শেষ দিকে চলে এসেছি, আরেকদিন নিশ্চয়ই কথা হবে। তার আগে রাহুল ভাই এসেছি, খুব কম সময় পাবো রাহুল ভাই। সেটা হচ্ছে যে ওনারা অনেক লিগের কথা বললেন, সংকটের কথা বললেন, আপনি ম্যাচ রেফারি ছিলেন, অতীতের কথাগুলো জানেন, যে ক্লাব ক্রিকেট আবার চেষ্টা করবো এটাতে, ক্লাব ক্রিকেট কীভাবে ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে, সব কিছু অনেক অবদান আছে তার। কিন্তু এই যে ক্লাব হাতে থাকলে বিসিবি নির্বাচন নিয়ন্ত্রণ করা যায়, সেই ধারণা থেকেই অথবা এর আগের কমিটিতে যারা ছিলেন, আইএইচ মল্লিকের কথা বলতে হবে, একসাথে তারা 50টা-60টা ক্লাব রেখেছেন, ক্ষমতা তার হাতে থাকবে। এই একই সংস্কৃতি যদি আমরা পাল্টাতে না পারি, ভবিষ্যতে যারা আসবেন তারাও তো ভাববেন যত ক্লাব আমার হাতে থাকবে, যেভাবেই হোক দলগুলোকে উঠাতে হবে, ক্ষমতা আমার কাছে থাকবে। ক্লাবের একটা সময় কিন্তু এটা ছিল না। হ্যাঁ, ক্লাবের এটা কিন্তু আলটিমেটলি আপনার এটা আপনাকে বাদ দিতে পারবেন না, আপনি তাছাড়া তো আপনি ক্রিকেটারদের করতে পারবেন না। সুস্থভাবে কোনটা করা যায় সেটা হলো ভালো হতো। এখন এইগুলি কথা হচ্ছে বিকজ অনেক বেশি এখানে কাদা ছেঁড়াছিড়ি হয়ে গেছে, সেটা কারো পক্ষ ভুল, কারো পক্ষে সঠিক আছে। সেই দিক দিয়ে এখন ইনভেস্টিগেশন করতে গেলে তো অনেকেই তো ইনভেস্টিগেশন করেও তো আলটিমেটলি কোনো রেজাল্ট পাচ্ছে না। তো আপনাকে রেজাল্ট পেতে গেলে কি করতে হবে? আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন আপনি দিয়ে করবেন, যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আলটিমেটলি এটা আপনার এজিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে সুন্দর করতে হবে ফর দি বেটারমেন্ট অফ দ্য ক্রিকেট। আর আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের কথা যেহেতু পাইলট বললো, আমি জাস্ট ওনাকে একটা কথা একটু বলতে পারি, হি ইজ এ চেকলিস্ট পারসন। ওনার একটা চেকলিস্ট আছে, ওই চেকলিস্টে উনি টিক টিক দিতে থাকবেন এবং পরবর্তীতে উনি কিন্তু আলটিমেটলি ওইভাবেই কিন্তু উনি কাজ করবেন। বিকজ
উনি কিন্তু কথা কম বলবেন, কাজে বেশি দেখাবেন। সো আপনি অনেকেই কিন্তু এটা যারা দেখার তারা দেখবে, যারা দেখতে চায় না তারা দেখবে না। তো আমার কথা হলো যে যেহেতু উনি এসছেন, ফারুক ভাইও ছিলেন, যেহেতু উনি এসছেন, হি ইজ এ ক্রিকেটার, হি ওয়াজ এ ক্রিকেটার, এখন উনি একজন বোর্ড প্রেসিডেন্ট, উনি কাজটাকে করার সুযোগ আপনি ওনাকে দেন। তারপরে তো আপনার রিপ্লেসমেন্টের তো বহুত সুযোগ আছে। তা আপনি যদি ক্রিকেটের জন্য, ক্রিকেটের লোক এবং উনি যখন ক্রিকেটের জন্য কাজ করার জন্য এখানে এসছেন, আপনাকে তো কাজ না করার আগেই যদি আপনি তার সম্পর্কে যদি একটা প্রশ্নবোধক রেখে যান, সেটা ঠিক হবে। আমরা একদম শেষ পর্যায়ে রাহুল ভাই অসংখ্য ধন্যবাদ, পাইলট ভাই অসংখ্য ধন্যবাদ, দুজনের জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই সমস্ত অন্ধকার দূর হোক, ক্রিকেটে আলোটা ফিরে ভালো থাকবে। দর্শক, আমাদের স্যাটারডে নাইট স্পোর্টসে এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আপনার বাংলাদেশের সেই সিরিজ জয়ের সাথে একই সঙ্গে হোয়াইট ওয়াশের জন্য স্বপ্ন দেখবেন, এবং 6 তারিখ যে বিসিবির নির্বাচন, সেখানে সমস্ত অন্ধকার দূরে যাক, সবাই মিলে ক্রিকেটে এগিয়ে যাক, সেই প্রত্যাশা আছে। ভালো থাকবেন।